এক মঞ্চে আমেরিকা বিরোধী জোট, ট্রাম্পকে ঘায়েল করতে কি মোদিকে কাছে টানলেন পুতিন শি? তাদের স্বার্থ ফুরালে কি হবে ভারতের? ৮০০ ছাড়িয়ে গেছে আফগানিস্তানে ভূমিকম্পের মৃত্যুর সংখ্যা। ৬.৩ মাত্রার আঘাতে এত বেশি ক্ষতি কেন, কি বলছেন বিশেষজ্ঞরা? ১৫০ মেট্রিক টন টমেটো নষ্ট হয় প্রতি বছর উৎসবের নামে, যা দিয়ে গাজায় কয়েক সপ্তাহের খাবার হতো। ক্ষুধামুক্ত বিশ্ব কি কখনো হবে? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। আমেরিকা বিরোধী এশিয়ার শক্তিশালী জোট একসাথে এক মঞ্চে দাঁড়ালো চীনে এসসিও সম্মেলনে। চীন, রাশিয়া, ভারত সহ এশিয়ার শক্তিধর দেশগুলো বলছে তারা একত্রে ঠেকাবে মার্কিন আধিপত্য। তাদের এই আওয়াজ এশিয়া থেকে পৌঁছে গেছে আমেরিকাতেও। এরই মধ্যে ওয়াশিংটনে ট্রাম্পের বিরুদ্ধে তৈরি হয়েছে চাপের দেয়াল। তার একক সিদ্ধান্তে চাপানো শুল্ক নিয়ে প্রশ্ন তুলেছে খোদ মার্কিন আদালত। ভারতকে শায়েস্তা করতে গিয়ে উল্টো বিপদ বাড়িয়েছেন ট্রাম্প। অন্যদিকে নয়াদিল্লির কাঁধে বন্দুক রেখে ওয়াশিংটনকে টার্গেট করছেন শি জিনপিং ও পুতিন। তাই প্রশ্ন উঠেছে, স্বার্থ হাসিল হলে ভারত কি বন্ধু থাকবে চীনের বা রাশিয়ার? বিস্তারিত হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে। চীনের তিয়ানজিনে একসঙ্গে দাঁড়িয়ে খোশালাপে ব্যস্ত শি জিনপিং, ভ্লাদিমির পুতিন ও নরেন্দ্র মোদি। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনে মার্কিন বিরোধী শক্তিশালী রাষ্ট্রনেতাদের এমন ঘনিষ্ঠতা যুক্তরাষ্ট্রের জন্য সরাসরি সতর্কবার্তা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশ্বাস ছিল শুল্কের আঘাতে ভারতকে তিনি বশে আনতে পারবেন, কিন্তু তার সব পরিকল্পনা বানচাল করে ক্রমেই মস্কো ও বেইজিংয়ের দিকে ঝুঁকছে নয়াদিল্লি। অন্যদিকে ট্রাম্পের একক সিদ্ধান্তে চাপানো শুল্ক নিয়ে এর মধ্যেই প্রশ্ন তুলেছে যুক্তরাষ্ট্রের আদালত। ঘরে ও বাইরে আসন্ন ঝড়ের হুমকি কতটা সামাল দিতে পারবে ওয়াশিংটন? আন্তর্জাতিক ক্ষমতার কেন্দ্র থেকে অচিরেই কি পিছু হটতে বাধ্য হবে ট্রাম্প শাসিত যুক্তরাষ্ট্র? এশিয়া কি শেষ পর্যন্ত আমেরিকার হাতছাড়া হয়ে গেল? ২০০১ সাল থেকে ভারতকে চীনের প্রতিদ্বন্দ্বী হিসেবে ব্যবহার করতে চেয়েছে যুক্তরাষ্ট্র, কিন্তু ট্রাম্পের কারণে এর মধ্যেই থমকে গেছে সব। ভারতের রপ্তানির উপর প্রথমে ২৫% শুল্ক আরোপ এবং রাশিয়ার তেল কেনার কারণে দ্বিগুণ শাস্তি চাপিয়ে দিয়েছেন তিনি। শুধু তাই নয়, পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়ে মোদিকে ইচ্ছাকৃতভাবে অপমান করেছেন ট্রাম্প। এই ধরনের চাপ ভারতকে চীন রাশিয়ার কাছাকাছি নিয়ে যাচ্ছে। তবে বিশ্লেষকরা বলছেন, বন্ধুত্বের খাতিরে নয়, বরং সম্পূর্ণ নিজেদের স্বার্থেই দিল্লিকে কাছে টানছে মস্কো ও বেইজিং। আর টালমাটাল পরিস্থিতিতে টিকে থাকার জন্যই মোদি ধরছেন শি ও পুতিনের হাত। একসময় নরেন্দ্র মোদি ও ডোনাল্ড ট্রাম্প ছিলেন ঘনিষ্ঠ মিত্র। টেক্সাস ও আহমেদাবাদে লাখো মানুষের সামনে দুজনই দেখিয়েছিলেন বন্ধুত্বের প্রমাণ। ভারতে ট্রাম্প টাওয়ার নির্মাণ, মুকেশ আম্বানির সঙ্গে সম্পর্ক সহ নানা যোগসূত্র থাকলেও শেষ পর্যন্ত কিছুই টেকেনি। এখন রুশ তেলের প্রধান আমদানিকারক হওয়ার কারণে ট্রাম্প প্রশাসনের চক্ষুশূল হয়েছে ভারতীয় কোম্পানি রিলায়েন্স। মোদি সরকার যুক্তি দিচ্ছে, পশ্চিমাদের সম্মতিতেই রুশ তেল কিনছে নয়াদিল্লি এবং পরিশোধিত তেলের বড় অংশ বিক্রি করছে ইউরোপের বাজারে। চীন, জাপান, তুরস্ক কিংবা অন্যান্য দেশও রুশ জ্বালানি কিনছে, কিন্তু তাদের বিরুদ্ধে একই রকম ব্যবস্থা নেননি ট্রাম্প। ট্রাম্পের কারণে গড়ে ওঠা শত্রুতা ভারতকে বিকল্প মিত্র খুঁজে নিতে বাধ্য করছে। প্রধানমন্ত্রী মোদি এখন এগিয়ে যাচ্ছেন মাল্টি অ্যালাইনমেন্ট বা বহুপক্ষীয় নীতি সামনে রেখে। বিশ্লেষকেরা বলছেন, ভারতকে বশে আনার যে চেষ্টা ট্রাম্প করেছেন সেটা উল্টো ফল বয়ে আনছে। অন্যদিকে রাশিয়া ও চীনের উপর ভরসা করে আপাতত টালমাটাল অর্থনৈতিক পরিস্থিতি সামাল দিচ্ছে নয়াদিল্লি, কিন্তু এই স্বার্থনির্ভর জোটের ভবিষ্যৎ নিয়ে রয়েছে সন্দেহের অবকাশ। মোদি ট্রাম্পের বৈরিতা শেষ পর্যন্ত কতদূর গড়াবে সেটা সহসাই বলা যাচ্ছে না। তবে সাংহাই সম্মেলনে পুতিন, শি ও মোদির ঘনিষ্ঠতা ওয়াশিংটনের জন্য হবে বাড়তি দুশ্চিন্তার কারণ। যুক্তরাষ্ট্র এখনও ভারতের সবচেয়ে বড় রপ্তানি বাজার এবং প্রতিরক্ষা অংশীদার, তাই প্রয়োজনের তাগিদেই দুই দেশের মধ্যকার সম্পর্ক পুরোপুরি ভেঙে পড়বে না। বিশ্লেষকদের ধারণা, চীন রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা দেখিয়ে মোদি হয়তো চাইছেন ট্রাম্পের সাথে দর কষাকষি কিংবা সমঝোতার সুযোগ তৈরি করতে। তবে বাস্তবতা হচ্ছে, ওয়াশিংটন দিল্লি সম্পর্ক আর আগের মতো নেই। ভবিষ্যতে নিজ নিজ স্বার্থে শত্রুতা হ্রাস করতে বাধ্য হলেও দুই দেশকেই টানতে হবে ট্রাম্পের একক সিদ্ধান্তের দায়ভার। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। ৮০০ ছাড়িয়ে গেছে আফগানিস্তানের পার্বত্য প্রদেশ কুনারে আঘাত হানা ভূমিকম্পে মৃত্যুর সংখ্যা।
আহত 3000-এর কাছাকাছি। এখনও ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ চাপা পড়ে থাকায় মৃত্যু সংখ্যা কোথায় গিয়ে থামবে তা জানা নেই কারোই। দুর্গম এলাকার সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় ব্যাহত হচ্ছে উদ্ধার তৎপরতা। প্রশ্ন উঠেছে, নিয়মিত বিরতিতে আফগানিস্তানের শক্তিশালী ভূমিকম্পের কারণ কি? আর 6.3 মাত্রার ভূমিকম্পে এত মৃত্যু কেন? বিশেষজ্ঞদের ধারণা, ভূমিকম্পের উৎপত্তি স্থল ভূপৃষ্ঠের প্রায় 8 থেকে 10 কিলোমিটার গভীরে হওয়ায় ধ্বংসযজ্ঞের পরিমাণ এত বেশি। বিস্তারিত মেহরাব হোসেন খানের ডেস্ক রিপোর্টে। পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের সীমান্ত লাগোয়া আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশের জালালাবাদে ভূমিকম্পের প্রথম ধাক্কাটি লাগে স্থানীয় সময় রবিবার রাত 11:47। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ ইউএসজিএস জানিয়েছে, রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 6.3। এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার বা 6.2 মাইল গভীরে। এরপর 4.5 থেকে 5.2 পর্যন্ত 3টি কম্পন হয়। দিনের আলো ফোটার পর স্পষ্ট হয় ভয়াল চিত্র। উদ্ধার তৎপরতা শুরুর আগেই অপ্রত্যাশিত মৃত্যুর তালিকায় লিপিবদ্ধ হয় শত শত আফগান গ্রামবাসীর নাম। কেন এত ভূমিকম্প আর প্রাণহানির অভিশাপ মুক্ত হতে পারছে না আফগানিস্তান? কে জানতো রবিবার রাতের ঘুমই হবে অনন্তকালের নিদ্রা? যারা বেঁচে গেছেন স্বজন হারানোর বেদনায় তাদের অন্তর ক্ষয় হবে আজীবন। সবচেয়ে ক্ষতিগ্রস্ত মাজারি ভ্যালিতেই প্রাণহানি হয় শত শত মানুষের। প্রায় মাটির সাথে মিশে গেছে গ্রামের পর গ্রাম। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বাখতার নিউজ এজেন্সি জানিয়েছে, ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলাগুলো হচ্ছে নুরগুল, চৌকি, ওয়াথাপুর, মনোগাই আর ছাপাদারা। জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শরাফত জামান জানিয়েছেন, রাজধানী কাবুল ছাড়াও নানগারহর ও কুনার থেকে স্বাস্থ্যকর্মীদের একাধিক টিম দুর্গত এলাকায় গেছে। উদ্ধার তৎপরতা গতিশীল করতে শুরুতেই মোতায়েন করা হয় অন্তত 40টি হেলিকপ্টার। আমাদের গ্রামের 95%ই ধ্বংস হয়ে গেছে। প্রতিটি পরিবারেই গড়ে 8 থেকে 10 জন হতাহত হয়েছে। বাড়িঘর সব শেষ হয়ে গেছে। মুসলিম ভাইদের প্রতি আহ্বান জানাচ্ছি, আমাদের সাহায্য করুন। পুরো গ্রাম ধ্বংস হয়ে গেছে। শিশু আর বৃদ্ধরা ধ্বংসস্তূপে আটকা পড়েছে। অবিলম্বে সাহায্য দরকার। আর পরিবারের নারী, শিশু, বৃদ্ধ যারা মারা গেছেন তাদের অনেককেই ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা যায়নি। আফগানিস্তানের ভূমিকম্পে শোক প্রকাশ করে সার্বিক সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। হতাহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রতিবেশী পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। আফগানিস্তানের পরম মিত্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও শোক আর সমবেদনা জানিয়েছেন সামাজিক মাধ্যমে। আফগানিস্তান অত্যন্ত ভূমিকম্প প্রবণ হওয়ার অন্যতম কারণ হচ্ছে দেশটি ভারতীয় আর ইউরেশিয়া টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত, যেখানে রয়েছে একাধিক ফল্ট লাইন। তাছাড়া সেখানকার ভবনগুলোর দুর্বল কাঠামো ব্যাপক ক্ষয়ক্ষতির জন্য দায়ী। ভবনগুলো মূলত কাঠ, কাঁচা ইট, দুর্বল কংক্রিট আর পাথর দিয়ে তৈরি। ভবন নির্মাণের এসব উপকরণ ভূমিকম্প প্রতিরোধী হয় না। এতে প্রচণ্ড ঝাঁকুনিতে দেয়াল আর ভবন ধসে দীর্ঘ হয় মৃত্যুর মিছিল। তাছাড়া পার্বত্য অঞ্চল হওয়ায় ভূমিধসে প্রকাণ্ড পাথর চাপায় অনাকাঙ্ক্ষিত মৃত্যু এড়ানো প্রায় অসম্ভব। দুর্গম এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় বিলম্বিত উদ্ধার তৎপরতায়ও ব্যাপক প্রাণহানির আরেকটি কারণ। 2022 সালের জুনে 2 দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে আফগানিস্তানের পূর্বাঞ্চলে। 5.9 মাত্রার ওই ভূমিকম্পে মৃত্যু হয় অন্তত 1000 মানুষের, আহত 3000-এর বেশি। পরের বছরের অক্টোবরে পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে 6.3 মাত্রার ভূমিকম্পে অন্তত 2400 মানুষের প্রাণহানি হয়। ইউনিসেফের তথ্যমতে হতাহতদের 90%ই ছিল নারী ও শিশু। মেহরাব হোসেন খান, বাংলা ভিশন নিউজ ডেস্ক। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে অবশ্যই হত্যা করতে হবে বলে মন্তব্য করেছেন ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োয়াফ গ্যালান্ট। ইসরায়েলি টেলিভিশন চ্যানেল 12কে দিয়ে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের সাথে পরের বারের যুদ্ধে অবশ্যই খামেনিকে হত্যার বিষয়টি অন্তর্ভুক্ত করা উচিত। জুনে হয়ে যাওয়া যুদ্ধে ইরানের পরমাণু কার্যক্রম পিছিয়ে গেলেও তারা আবারও তা পুনর্গঠিত করবে বলে সতর্ক করে দেন ইসরায়েলের সাবেক এই মন্ত্রী। হিজল জোবায়েরের ডেস্ক রিপোর্ট।
ইসরায়েলকে ইরানের সঙ্গে নতুন যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে এবং পরের বারের যুদ্ধ ভিন্ন রকম হবে বলে সতর্কতা জানিয়েছেন ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োআভ গ্যালান্ট। ৩১ আগস্ট ইসরায়েলি টিভি চ্যানেল 12কে দেয়া এক সাক্ষাৎকারে এই সতর্কতা জানান তিনি। গ্যালান্ট বলেন, এই দফায় ১২ দিনের যুদ্ধ অপারেশন রাইজিং লায়নে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা যায়নি, কিন্তু পরের বারের যুদ্ধে তাকে হত্যা নিশ্চিত করতে হবে। খামেনিকে হত্যার বিষয়টি অবশ্যই ইসরায়েল রাষ্ট্রের পরিকল্পনার অংশ হওয়া উচিত বলে অভিমত তার। জুনে হয়ে যাওয়া ১২ দিনের যুদ্ধে ইরানের আকাশপথ নিয়ন্ত্রণে নেয়ার দাবি জানায় ইসরায়েল। সে সময় ইরানের বিভিন্ন পারমাণবিক স্থাপনা লক্ষ্য করেও বিমান হামলা চালায় তারা। একের পর এক হামলায় ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অনেকটাই অচল হয়ে পড়ে এবং তাদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা উল্লেখযোগ্য মাত্রায় ক্ষতিগ্রস্ত হয় বলে দাবি করে ইসরায়েল। তবে ইরান আবার তা পুষিয়ে উঠবে সতর্কতা জানিয়ে আগামীর সম্ভাব্য যুদ্ধ প্রসঙ্গে গ্যালান্ট বলেন, ইরান আবারও কিছুটা শক্তি পুনর্গঠন করবে, বিশেষ করে তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভাণ্ডার শক্তিশালী করবে। ফলে ইসরায়েলকে একটি ভিন্ন ধরনের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। ইসরায়েলি হামলায় ইরানের পরমাণু কার্যক্রম কয়েক বছরের জন্য পিছিয়ে গেছে বলেও দাবি করেন গ্যালান্ট। তবে ইরানিরা আবারও তা পুনর্গঠন করার সক্ষমতা রাখে এবং সেটা তারা করবেও। ফলে পরের বারের যুদ্ধ আলাদা রকম হবে বলেন তিনি। এদিকে ১২ দিনের ওই যুদ্ধে ইরানের ভেতর থেকেও হামলা পরিচালনা করে ইসরায়েল। অনেক ইসরায়েলি এজেন্ট ও গুপ্তচর সে সময় হামলায় সংশ্লিষ্ট ছিল। এ প্রসঙ্গে সাবেক মন্ত্রী বলেন, ইরানিরা বুঝতেই পারেনি ইসরায়েল তাদের গোয়েন্দা ব্যবস্থায় কিভাবে অনুপ্রবেশ করেছে। ইসরায়েল তাদের বিষয়ে কি জানে এ ব্যাপারেও তাদের ধারণা নেই। রাইজিং লায়ন অপারেশনে আইডিএফ এর ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, এই অভিযানে মোসাদ সীমিত কিছু ক্ষেত্রে সহায়তা করেছে, কিন্তু অভিযানে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ইসরায়েলি বিমান বাহিনী। সামরিক বাহিনীর সংগৃহীত বিভিন্ন তথ্যের ভিত্তিতে তারা অভিযান চালায়। এদিকে সাক্ষাৎকারে গাজা যুদ্ধ নিয়েও কথা বলেন ইসরায়েলের সাবেক এই মন্ত্রী। বলেন, গাজা যুদ্ধের শুরুতে ৫টি লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। এর মধ্যে ৩টি লক্ষ্য হামাসের সাংগঠনিক ক্ষমতা ধ্বংস করা, তাদের নেতৃত্ব নিশ্চিহ্ন করা এবং গাজা উপত্যকায় আইডিএফ এর পূর্ণ সামরিক স্বাধীনতা অর্জন। এগুলো ইতোমধ্যেই অর্জিত হয়েছে। তবে বাকি দুটো লক্ষ্য, জিম্মিদের ফিরিয়ে আনা এবং হামাসের শাসন ব্যবস্থা পরিবর্তন করে একটি গ্রহণযোগ্য বিকল্প প্রতিষ্ঠা, এই দুটি অর্জন এখনো বাকি। সেজন্য নেতানিয়াহু সরকারে থাকা বিভিন্ন অংশের মধ্যে একটি রাজনৈতিক সমঝোতা প্রয়োজন। এ প্রসঙ্গে বর্তমান বাস্তবতায় যুক্তরাষ্ট্রের উপস্থাপিত যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময় চুক্তিটি মেনে নেয়ার পরামর্শ দেন গ্যালান্ট। তার মতে, জিম্মিদের প্রথম ধাপে ফিরিয়ে আনার বিষয় অন্তর্ভুক্ত থাকলে প্রস্তাবিত চুক্তিটি গ্রহণ করা উচিত। হিচল জোবায়ের, বাংলা ভিশন। প্রতি বছর ১২০ থেকে ১৫০ মেট্রিক টন টমেটো নষ্ট হয় এক উৎসবে। এ যেন খাবার অপচয়ের উল্লাসে মেতে ওঠা এক বিশেষ উৎসব। প্রতি বছর আগস্ট মাসের শেষ বুধবার স্পেনে আয়োজিত হয় লা টোমাটিনা ফেস্টিভ্যাল, যেখানে হাজারো মানুষ একে অন্যের দিকে ছোড়েন টমেটো। অথচ এত বিশাল পরিমাণ টমেটো দিয়ে গাজার মানুষের জন্য কয়েক সপ্তাহের খাবারের ব্যবস্থা করা সম্ভব। এ যেন এক পৃথিবীর দুটি বিপরীত মুখ। এক পাশে অপচয়ের উল্লাস, অন্য পাশে মৃত্যুর হাহাকার। ডেস্ক রিপোর্টে আরো জানাচ্ছেন ইমরান মাহমুদ। টনের পর টন খাবার অপচয় করে এক অদ্ভুত উৎসব। স্পেনের ভ্যালেন্সিয়া প্রদেশের ছোট্ট শহর বুনিওলে প্রতি বছর আগস্টের শেষ বুধবার আয়োজন করা হয় লা টমাটিনা, যেখানে হাজার হাজার মানুষ রাস্তায় জড়ো হয়ে একে অন্যের দিকে টমেটো ছুঁড়ে আনন্দ করেন। রঙিন এই উৎসব বিশ্বজুড়ে পর্যটকদের আকর্ষণ করলেও থেকে যায় এক অস্বস্তিকর প্রশ্ন। যেখানে বিশ্বের বহু প্রান্তে মানুষ অনাহারে দিন কাটাচ্ছে, বিশেষ করে গাজায়, সেখানে লক্ষ লক্ষ কেজি খাবারযোগ্য টমেটো কি শুধুই বিনোদনের জন্য নষ্ট করা ন্যায়সঙ্গত? লা টোমাটিনার ইতিহাস শুরু হয়েছিল ১৯৪৫ সালে। সে সময় কয়েকজন তরুণ স্থানীয় এক অনুষ্ঠানে অংশ নিয়ে হঠাৎই একে অন্যের দিকে টমেটো ছুঁড়ে মারেন। পরবর্তীতে এটি জনপ্রিয় হয়ে ওঠে এবং আজ তা আন্তর্জাতিক উৎসবে পরিণত হয়েছে। উইকিপিডিয়ার তথ্য মতে উৎসবটি এখন বুনিওল শহরের সবচেয়ে বড় পর্যটন আকর্ষণ। কিন্তু এই আনন্দের মূল্য কী? এপি নিউজের তথ্য মতে প্রতি বছর প্রায় ১২০ থেকে ১৫০ মেট্রিক টন টমেটো এই উৎসবে ব্যবহার হয়, যার পুরোটাই অপচয়।
বিশ্ব খাদ্য সংস্থা WFPর হিসেবে 1 মেট্রিক টন টমেটো দিয়ে ন্যূনতম 5,000 মানুষের জন্য খাবার তৈরি করা সম্ভব। সেই হিসেবে লা টমেটিনায় নষ্ট হওয়া টমেটো দিয়ে কয়েক লাখ ক্ষুধার্ত মানুষকে একবেলা হলেও খাওয়ানো যেত। অথচ একই সময়ে বিশ্বের আরেক প্রান্তে গাজার মানুষ দুর্ভিক্ষের করাল গ্রাসে ভুগছেন। জাতিসংঘের একটি প্রতিবেদনে বলা হচ্ছে, গাজায় আনুষ্ঠানিকভাবে দুর্ভিক্ষ চিহ্নিত করা হয়েছে। ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম আরও জানিয়েছে, গাজার অর্ধেকেরও বেশি মানুষ দৈনিক একবেলা খাবারও পাচ্ছেন না। দ্য গার্ডিয়ানের বিশ্লেষণে বলা হয়েছে, গাজার এই দুর্ভিক্ষ নিছক কোনো প্রাকৃতিক বিপর্যয় নয়, বরং দখলদার ইসরায়েলের রাজনৈতিক অবরোধ ও যুদ্ধকৌশলের ফল। আল জাজিরার এক মতামত প্রতিবেদনে এটিকে সরাসরি যুদ্ধের অস্ত্র হিসেবে ক্ষুধা আখ্যা দেওয়া হয়েছে। শিশুদের জীর্ণ দেহ, অভুক্ত মানুষের আর্তনাদ আর মৃত্যুর মিছিল আজ গাজায় নিত্যদিনের বাস্তবতা। স্পেনের রাস্তায় লাল রঙের টমেটো ছড়িয়ে যখন আনন্দ উল্লাস চলছে, তখনই হয়তো গাজায় কোনো মা তার সন্তানকে খাওয়ানোর মতো কিছু পাচ্ছেন না। এই দুই চিত্র যেন এক পৃথিবীর দুটি বিপরীত মুখ। এক পাশে অপচয়ের উল্লাস, অন্য পাশে মৃত্যুর হাহাকার। যদিও লা টমেটিনা স্থানীয় পর্যটন ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। স্থানীয় প্রশাসনের দাবি, উৎসবে ব্যবহৃত টমেটোগুলো বেশি পেকে গেছে অথবা আকার সুন্দর না হওয়ায় বিক্রির অযোগ্য। কিন্তু এই ব্যাখ্যাও সমালোচনা এড়াতে পারবে না, কারণ ক্ষুধার্ত মানুষের কাছে সামান্য খাবারও জীবন রক্ষাকারী। যদি সত্যি সেগুলো মানুষের খাবার উপযোগী না হয়, তবে সেগুলো প্রক্রিয়াজাত করে পশুখাদ্য বা সার হিসেবে ব্যবহার করা যেত বলেও মত দিয়েছেন অনেকে। বিশ্ব যখন টেকসই উন্নয়ন লক্ষ্য পূরণের জন্য ক্ষুধামুক্ত পৃথিবীর স্বপ্ন দেখছে, তখন লা টমেটিনার মতো উৎসব আমাদের চোখে আঙুল দিয়ে মনে করিয়ে দেয়, মানবজাতি এখনও অপচয় আর বৈষম্যের দুষ্টচক্রে আটকে আছে। খাদ্যের প্রতি শ্রদ্ধা ও ন্যায্য বন্টন না হলে গাজার মতো ট্র্যাজেডি হয়তো বিশ্বের বহু দেশেই দেখা যাবে। ইমরান মাহমুদ, বাংলাভিশন। ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে হামলা চালিয়ে রবি ও সোমবার 32 ত্রাণ প্রত্যাশী সহ অন্তত 78 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এক হামলায় হামাসের সশস্ত্র শাখার মুখপাত্র আবু উবায়দাকে হত্যার দাবি করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস। তবে এ বিষয়ে হামাসের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। গেল কয়েকদিন ধরে গাজা সিটি দখলে নিতে হামলা জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। রবি ও সোমবার দিনভর ভূখণ্ডের দেইর আল বালা শরণার্থী শিবির সহ বেশ কয়েকটি জায়গায় হামলা হয়। এতে হতাহত হয় বহু ফিলিস্তিনি। এদিন ইসলাম মোহাবের আবেদ নামে এক সাংবাদিককেও হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। গাজা সিটির নিয়ন্ত্রণ নেয়ার পাশাপাশি অন্তত 10 লাখ ফিলিস্তিনিকে দক্ষিণে চলে যেতে বাধ্য করেছে ইসরায়েলি বাহিনী। জাতিসংঘ বলছে, আশ্রয় কেন্দ্র না থাকায় গাজা সিটির বাসিন্দারা দক্ষিণে যেতে পারছেন না। স্থানীয় পরিষেবাও প্রায় অনুপস্থিত। এই পরিস্থিতিতে মানবিক সংকট আরও তীব্র আকার ধারণ করছে বলে সংস্থাটি উদ্বেগ জানিয়েছে। জনবিক্ষোভে উত্তাল ইন্দোনেশিয়া। এমপিদের বিপুল পরিমাণ ভাতা দেওয়ার জেরে ক্ষুব্ধ দেশটির সাধারণ মানুষ নেমে পড়ে রাজপথে। 29 আগস্ট থেকে দেশটির বিভিন্ন অঞ্চলে বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক সংঘর্ষ চলছে। প্রাদেশিক পার্লামেন্ট ভবনে হামলা, আগুন ধরিয়ে দেওয়া সহ ইন্দোনেশিয়ার অর্থমন্ত্রী শি মুলিয়ানি ইন্দ্রবতীর বাসভবনে লুটপাট চালায় বিক্ষোভকারীরা। চলমান সহিংস বিক্ষোভের কারণে দেশটির প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তো তার নির্ধারিত চীন সফর বাতিল করেছেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম। বিস্তারিত মীর ফজল রাব্বির ডেস্ক রিপোর্টে। Untuk melindungi konsumen Indonesia. অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তো। কিন্তু বছর ঘুরলেও প্রতিশ্রুতি রক্ষায় কার্যকর পদক্ষেপ না নেয়ায় জনগণের তোপের মুখে পড়তে হচ্ছে প্রেসিডেন্টকে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি সহ বিভিন্ন ইস্যুতে ইন্দোনেশিয়া জুড়ে ছড়িয়ে পড়া সরকার বিরোধী বিক্ষোভ সহিংস রূপ নিয়েছে। গত 29 আগস্ট থেকে দেশটির বিভিন্ন অঞ্চলে বিক্ষোভকারীদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক সংঘর্ষ শুরু হয়। এদিন সুলোওয়েসি প্রদেশের মাকাস্সার শহরে সবচেয়ে ভয়াবহ সহিংসতা ঘটে। এ সময় বিক্ষোভকারীরা প্রাদেশিক পার্লামেন্ট ভবনে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে অন্তত 3 জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন 5 জন।
বিক্ষোভ চলছে রাজধানী জাকার্তাতেও। সেখানে পুলিশের গাড়ির ধাক্কায় এক মোটরসাইকেল চালকের মৃত্যুর পর পরিস্থিতি আরও উত্তাল হয়ে ওঠে। বিক্ষোভকারীরা পুলিশের সদর দপ্তরে হামলা ও অগ্নিসংযোগ করেছে। বিক্ষোভকারীদের লাগানো আগুনে একটি ভবনে 3 জনের মৃত্যু হওয়ারও তথ্য দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। চলমান সহিংসতা আরও ভয়ঙ্কর রূপ নেয় 31শে আগস্ট। এদিন ইন্দোনেশিয়ার অর্থমন্ত্রী শ্রী মুলিয়ানি ইন্দ্রবতীর বাসভবনে রাতভর লুটপাট চালানো হয়। রাজধানী জাকার্তার পার্শ্ববর্তী দক্ষিণ তাঙ্গেরাং শহরে শ্রী মুলিয়ানির বাড়িতে 2 দফায় লুটপাট চালানো হয়েছে। শুধু মুলিয়ানি নয়, সম্প্রতি আরও বেশ কয়েকজন আইন প্রণেতার বাড়িতে হামলা ও লুটপাট হয়েছে। গত অক্টোবরে ক্ষমতা গ্রহণের পর এটি প্রেসিডেন্ট প্রাবোর জন্য সবচেয়ে বড় পরীক্ষা বলে মনে করা হচ্ছে। চলমান সহিংস বিক্ষোভের কারণে প্রেসিডেন্ট তার নির্ধারিত চীন সফর বাতিল করেছেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম। পরিস্থিতি নিয়ন্ত্রণে এক ভিডিও বার্তায় প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তো দেশবাসীকে শান্ত থাকতে এবং তার নেতৃত্বের ওপর আস্থা রাখতে আহ্বান জানিয়েছেন। তবে প্রেসিডেন্টের এই ভাষণের পরও বিক্ষোভ অব্যাহত রয়েছে। বিক্ষোভকারীদের অভিযোগ, হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে যত প্রতিনিধি রয়েছে তারা কেউই জনগণের কথা শোনেন না। আমি সরকারকে আমার সমস্ত কর পরিশোধ করি। আমি একজন কর প্রদানকারী নাগরিক। এমনকি যখন আমি বিনোদন জগতে ছিলাম তখনও আমি আমার কর দিয়েছি, কিন্তু আমি জানি না আমার করের টাকা কার কাছে যাচ্ছে। পার্লামেন্ট ভবনের ভিতরের লোকেরা তাদের নিজস্ব লোকদের অভিযোগই শোনে না। এসব ঘটনা আমাকে সত্যি উদ্বিগ্ন করে তুলছে। মূলত এমপিদের বিপুল ভাতা প্রদানের জেরে ক্ষুব্ধ হচ্ছেন দেশটির সাধারণ মানুষ। বেতনের বাইরে বাড়ি ভাড়ার জন্য পার্লামেন্ট সদস্যরা পাচ্ছেন বাড়তি $3000 বেশি, যেখানে ইন্দোনেশিয়ার গড় আয় মাত্র $188। ইন্দোনেশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষের সদস্য 580 জন। তাদের প্রত্যেকেই বেতনের বাইরে বাড়ি ভাড়া বাবদ বাড়তি ভাতা হিসেবে পান 5 কোটি ইন্দোনেশিয়ান রুপি, যা বাংলাদেশি মুদ্রায় 3,70,000 টাকা। সম্প্রতি স্থানীয় গণমাধ্যমে পার্লামেন্ট সদস্যদের বেতন নিয়ে প্রতিবেদন প্রকাশিত হলে ক্ষোভ ছড়ায় সাধারণ মানুষের মাঝে। এছাড়া দেশটির রাজনীতিবিদ ও প্রশাসনের বিরুদ্ধে রয়েছে লাগামহীন দুর্নীতির অভিযোগ। তার ওপর এই বিপুল ভাতা জন্ম দিয়েছে ক্ষোভের। আর তাই মূল্যস্ফীতি ও অতিরিক্ত ট্যাক্সের চাপে দিশেহারা হয়ে বিভিন্ন সংগঠনের ডাকে সাড়া দিয়ে বিক্ষোভে নেমেছেন সাধারণ মানুষ। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। দর্শক, এই ছিল আজকের মতো। সাথে থাকায় ধন্যবাদ।